বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 17ই অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ষষ্ঠ ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 205 ডি বা 205 ঘ। দেখেন, একই অপরাধ সম্পর্কে আন্ডারলাইন করবেন, নালিশি মামলা এবং পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তখনকার পদ্ধতি ধারা 205 ঘ। আর ইংরেজিতে যদি বলে এটাকে বলে 205 ডি। তো এখানে টাইটেলটা যদি দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা। নালিশি মামলা হলো কি? জিআর মামলা। এবং পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে, পুলিশ কর্তৃক তদন্ত মানে হলো জিআর মামলা। বুঝছেন? ভিতরের জিনিসপত্র পরে পড়ি, আগে আমার কথা শুনেন। একটা ঘটনা নিয়ে যদি দুইটা মামলা হয়, একটা হয়েছে কোর্টে আর একটা হয়েছে থানায়, ঘটনা একটাই কিন্তু মামলা হয়েছে কোর্টে একটা, থানায় একটা। এখন ম্যাজিস্ট্রেটের কাছে যে নালিশি মামলা মানে কোর্টে যে মামলাটা হয়েছে ওটা তো সিআর মামলা বলে আমরা জানলাম। সিআর মামলাটা, এটা মামলা যে কোনো পর্যায়ে থাকতে পারে, এটা অনুসন্ধান পর্যায়ে থাকতে পারে, বিচার পর্যায়ে থাকতে পারে, যে কোনো পর্যায়ে থাকতে। আর বিচার পর্যায়ে মানে হলো সিআর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, আর অনুসন্ধান পর্যায়ে মানে হলো এখনো চার্জ গঠন হয় নাই। কিন্তু জিআর মামলাটা থাকতে হবে তদন্ত পর্যায়ে। জিআর মামলাটা মানে থানায় যে মামলাটা হয়েছে ওই মামলাটা থাকতে হবে ইনভেস্টিগেশন স্টেজে, এখনো তদন্তের প্রতিবেদন পুলিশ দেয় নাই। তো দুইটা মামলা যখন হয়েছে, এখন সিআর মামলার বিচারক ম্যাজিস্ট্রেট যখন জানবেন যে একই বিষয় নিয়ে আর একটা মামলা তদন্ত থানায় চলমান আছে, যখন তিনি এই বিষয়টা সম্পর্কে জানবেন, জানার সাথে সাথে উনি উনার কাছে চলমান যে সিআর মামলা, সিআর মামলার যাবতীয় কর্মকাণ্ড স্থগিত করবেন। যদি অনুসন্ধান থাকে অনুসন্ধান স্থগিত, যদি বিচার চলমান থাকে বিচার স্থগিত। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 205 ডি তে কোন মামলার কার্যক্রম স্থগিত করে, সিআর মামলার কার্যক্রম স্থগিত করে। যদি বলে সিআর মামলাটা কোন কোন স্টেজে থাকতে পারে, অনুসন্ধান বা বিচার যে কোনো পর্যায়ে থাকতে পারে, বা জিআর মামলাটা থাকতে হবে কোন পর্যায়ে, তদন্ত পর্যায়ে। ঠিক আছে? এখন ম্যাজিস্ট্রেট যখন জানলেন যে একই বিষয় নিয়ে একটা জিআর মামলা চলমান আছে, তাহলে তো উনি ওনার সকল কর্মকাণ্ড স্থগিত করলে এবং জিআর মামলার যে তদন্তকারী কর্মকর্তা তারে তলব করবে, তারে বলবে যে আপনি যত দ্রুত সম্ভব এই জিআর মামলার পুলিশ প্রতিবেদন দাখিল করেন। বুঝছেন? পুলিশ কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা যখন জিআর মামলার পুলিশ রিপোর্ট দাখিল করবে, তখন চার্জশিট দিল। তো চার্জশিট দিলে দেখবে যে সিআর মামলার যে অভিযুক্তরা আছে, সিআর মামলার যে আসামিরা আছে, এই আসামিদের সাথে সিআর মামলায় যে পুলিশ রিপোর্টে যাদেরকে নাম আসছে, চার্জশিটে যাদের নাম আসছে, এই দুই আসামিদের মিল আছে কিনা, সাদৃশ্য আছে কিনা। ধরেন সিআর মামলার আসামি ছিল ওবায়দুল হিজবুল আবুল হোসেন খান, আবার জিআর মামলারও আসামি যাদেরকে দিয়েছে তাদের মধ্যে হিজবুল সাহেব, তারপরে ওবায়দুল সাহেব, আবুল হোসেন খান, এই তিনজনই আছে। তার মানে সিআর মামলার আসামির সাথে জিআর মামলায় পুলিশ রিপোর্টের আসামিদের কি মিল আছে। তখন ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে যে এই সিআর মামলা আর জিআর মামলা দুইটাই একসাথে চলবে, মার্জ হয়ে যাবে। মার্জ মানে দুইটা একটা মামলা হয়ে যাবে এবং ধরে নেওয়া হবে এই মামলাটা দায়ের হয়েছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। তখন ওইটার সিআর মামলা থাকবে না, দুইটা একসাথে মার্জ মানে সংযুক্ত হয়ে জিআর মামলা হিসেবে চলবে। বুঝছেন? কিন্তু যদি দেখে যে পুলিশ রিপোর্টে যাদের নাম আসছে তাদের সাথে সিআর মামলার আসামিদের কোনো মিল নাই, তাইলে তুমি তোমার গতিতে চলো, আর সিআর মামলার গতিতে চলবে। এই হলো 205 ডি। বুঝতে পারছেন? হ্যাঁ, লাস্টে বলছি যে যদি পুলিশ রিপোর্টে যাদের নাম এসেছে তাদের সাথে সিআর মামলার আসামিদের কোনো মিল না থাকে, মিল সাদৃশ্য নাম না থাকে, যে পুলিশ রিপোর্টে যাদের নাম আসছে তারা আলাদা, সিআর মামলায় যাদের নাম আসছে তারাও আলাদা, তাহলে ওই মামলা ওই মামলার গতিতে, এই মামলা এই মামলার গতিতে চলবে, দুইটাই চলবে। ধন্যবাদ। 50-50 হইতে পারে, 60-40 হইতে পারে, বা 90-10 হইতে পারে। যাই হোক না কেন, এটা বিচারকের এখতিয়ার, সে আসলে কি করবে, একসাথে করবে নাকি করবে না। বুঝতে পারছেন? তো সাধারণত 50-50, আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে দেখতে হবে যে দুই মামলার আসামিদের সাথে হুবহু মিল আছে কিনা।
ধরেন সিআর মামলার যে তিনজন আসামি, ওই তিনজনই ওই মামলার ভিতরে আছে। ওই মামলার আরো ধরেন 10 জন আসামি আছে, কিন্তু তিনজনের নাম ওর ভিতরে আছে, তার মানে তো হুবহু কি মিলে গেছে। তাহলে দুইটা মামলা একসাথে চলবে। তো এই হলো আপনার 205D। 205D খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি আসে, যে দুইটা মামলা থাকবে। সিআর মামলাটা যে কোনো স্টেজে থাকতে পারে, সিআর মামলাটা তদন্ত পর্যায়ে থাকবে, সিআর মামলাটা বিচারক জানার সাথে সাথে মামলার কর্মকাণ্ড স্থগিত করবে, এবং উনি ওই মামলার পুলিশ রিপোর্ট তলব করবে। পুলিশ রিপোর্টের যাদের নাম আসছে তাদের সাথে যদি সিআর মামলার আসামিদের মিল থাকে, তাহলে দুইটা মামলা একত্রিত হয়ে বিচার হবে, মানে দুইটা মামলা এক হয়ে যাবে। আর যদি মিল না থাকে তাহলে ওই মামলার গতিতে, এই মামলা এই মামলার গতিতে। তো আমরা একটু পড়ি, দেখেন। ওই অপরাধ সম্পর্কে নালিশ মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে ফৌজদারি কার্যবিধির 205 ধারায় উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে, নিম্নে বিস্তারিত বিবরণ দেওয়া হলো। তো আমরা এখানে 205 এর কোন সাবসেকশন পড়তে যাব না, বুঝছেন? আমরা জাস্ট ফ্যাক্টটা মনে রাখবো। অনুসন্ধান বা বিচার স্থগিত 205 এক। একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা ও পুলিশ তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার গোল দেবেন, স্থগিত করবে। কোনটার বিচার স্থগিত করবে? সিআর মামলা। 205 ধারায় বলা হয়েছে, যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ভাবে মামলা দায়ের করা হয়, অর্থাৎ নালিশি মামলায় বিচার বা অনুসন্ধানের পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে উক্ত অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে, দেখছেন, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট অপরাধটির অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট হতে, আন্ডারলাইন করবেন, তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট হতে উক্ত বিষয়ে প্রতিবেদন তলব করবে। মানে আপনি পুলিশ রিপোর্ট দ্রুত জমা দেন। তারপরে দেখেন, একত্রে বিচার করবে। ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলা এবং পুলিশের নিকট তদন্তাধীন মামলা একত্রে বিচার করতে পারবে যদি 173 ধারার অধীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিপোর্ট দাখিল করে এবং এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট এমন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিল যে, আন্ডারলাইন করবেন, যে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলারও আসামি। উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে উদ্ভূত মামলার অনুসন্ধান বা বিচারে করতে করবে যেন উভয় মোকদ্দমা, এই লাইনটা আন্ডারলাইন করেন, যেন উভয় মোকদ্দমা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে গণ্য হয়। বুঝছেন? দুইটা মামলা যখন ওই মামলার আসামির সাথে এই মামলার আসামি মিল আছে, তখন দুইটা মামলা এক হয়ে যাবে। আর যদি মিল না থাকলেও ওই মামলার গতিতে, এই মামলার গতিতে। তো এখন দেখেন, ম্যাজিস্ট্রেট স্থগিত নালিশি মামলাটি অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে 205 তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে সম্পর্কিত না বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলার কার্যক্রম স্থগিত করেছিল উক্ত মামলার অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে। অর্থাৎ উভয় মামলার আসামিদের যদি সামঞ্জস্য না থাকে, তাহলে ওই মামলার গতিতে এবং এই মামলার গতিতে চলবে। সো আমরা যদি জেনে রাখা ভালো দেখি, দেখেন 205 ধারাটি শুধুমাত্র নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি মামলা? নালিশের মাধ্যমে মামলা, মানে কি? সিআর মামলা। আপনারা বলেন তো, 107, 144, 145 এই মামলাগুলো কি সিআর মামলা কিনা? ফৌজদারি কার্যবিধির 107, তারপরে 144, 145 এগুলা কি সিআর মামলা কিনা? না, এইগুলা নালিশি মামলা না। জি, ওইগুলার পিটিশন মামলা বলে। তো ওইগুলা কিন্তু কমপ্লেইন রেজিস্টার্ড কেস না। সিআর মামলা সেগুলাই যে মামলাগুলো দায়ের করা হয় বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে। জেনে রাখা ভালো। লাস্টের পয়েন্টটা এটা দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা পুলিশ তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে 205 কত এক। পরের পয়েন্টটা দেখেন, দায়রা জজ কর্তৃক বিচার্য মামলা ম্যাজিস্ট্রেট 205 ধারায় দায়রা আদালতে প্রেরণ করতে পারে। 205 বলতেন, ইংরেজিতে বলে 205C। একটু বুঝেন, যখন আমলি আদালতের ফাংশন শেষ, আমলি আদালতের ফাংশন কেমনে শেষ হয়? যখন সিআর মামলায় সকল আসামি হাজির হয়েছে বা সবাই গ্রেফতার করছে, তখনই তো মামলাটা বদলি করে। আর পুলিশ রিপোর্টের ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্ট গ্রহণ করে, তখনই তো বদলি করবে। এখন বদলিটা কোথায় করবে? বদলিটা হয় দায়রা আদালতে করবে, নাহলে ম্যাজিস্ট্রেট আদালতে করবে।
এখন বদলি করার সময় দেখবে যে এই অপরাধে এই মামলায় যে ধারাগুলো আছে এইগুলো কোন আদালত কর্তৃক বিচার্য, দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। ধরেন ওইটা হত্যা মামলা, তাহলে আমলি আদালত পুলিশ রিপোর্ট আমলে নিছে, এখন তাহলে পাঠাবে দায়রা জজের কাছে, কারণ হত্যা মামলার বিচার করে দায়রা জজ। তাহলে ওই মামলাটা যদি দায়রা জজ কর্তৃক দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, তাহলে আমলি আদালত থেকে দায়রা আদালতের কাছে যাবে, পাঠাবে 205 গ। দেখছেন বদলি, ম্যাজিস্ট্রেট থেকে দায়রা আদালতে গেলে 205 গ। আর যদি ওই মামলাটা ধরেন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য, তাহলে সিজিএম বা সিএমএম এর কাছে যাবে 205 গ। 205 গ। এই যে দেখেন 205 গ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য পাঠাতে পারে। বুঝছেন? তাহলে আমলি আদালত থেকে দায়রা আদালতে গেছে 205 গ, আর আমলি আদালত থেকে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে 205 গ। আর গতকাল আমরা পড়ছিলাম যে সিজিএম বা সিএমএম ওনারা যদি আমলি নেওয়ার পরে বিচার বা অনুসন্ধানের জন্য অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়, সেটা হলো 192। 192। তো সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার, 5, 8 নাম্বার প্রশ্নটা একটু পড়ি দেখেন। নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি ড্যাশ হবে এবং আসামি মামলা গেলে মারা গেলে ফৌজদারি মামলাটি ড্যাশ হবে। এ জায়গায় বলছে নালিশকারী মামলা গেলে মারা গেলে ফৌজদারি মামলাটি অ্যাবেট হবে না, মানে বাতিল হবে না। অ্যাবেট শব্দের অর্থ বাতিল, কিন্তু আসামি মারা গেলে অ্যাবেট হবে। আছে আপনার বইতে, আছে এটা, এই প্রশ্ন আছে, পাইছেন? আছে, এটা আছে, আমি তো বললাম আছে। আপনারটা আছে, আমি তো বললাম আছে, পাবেন, খুঁজে দেখেন। আছে, দেখেন। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে ফৌজদারি মামলায় যদি আসামি মারা যায় মামলা বাতিল। আর সিআর মামলায়, মানে সিআর মানে ফৌজদারি মামলায় যদি সংবাদদাতা, সিআর মামলা হলে সংবাদদাতা, আর সিআর মামলা হলে নালিশকারী। নালিশকারী মারা গেলে মামলা অ্যাবেট হবে না। এখন ফৌজদারি মামলায় যদি বলেন যে স্যার অ্যাবেট হবে না, এই মামলায় পক্ষভুক্ত সুযোগ আছে। ধরেন বাদী মারা গেছে, তাহলে বাদীর যে বৈধ প্রতিনিধি আছে তারা পক্ষভুক্ত হবে। যদি বলেন স্যার পক্ষভুক্ত হবে, এই ফৌজদারি কার্যবিধি কোথায় আছে? কোথাও নাই। এটা উচ্চ আদালতের নজিরে আছে যে সিআর মামলায় কেউ মারা গেলে পক্ষভুক্ত হতে পারে। যদি বলেন যে নজির, তাহলে নজির দেখাইতে পারবো, কিন্তু কোনো ধারার কথা কিন্তু এখানে বলা নাই। চলে আসি আমরা অপরাধ আমলে নেওয়া। অপরাধ আমলে নেওয়া বা সংশ্লিষ্ট বিধানসমূহ, কগনিজেন্স অফ অফেন্সেস এন্ড রিলেটেড প্রভিশনস, ধারা 190 থেকে 199 খ। তো এর মধ্যে আমরা যদি এখানে দেখি আমলে নেওয়া অর্থ, আমলে নেওয়ার বিশাল আলোচনা কাহিনী এই জায়গায় আলোচনা করছে, বাট এক কথায় যদি বলি আমলে নেওয়া অর্থ হলো যে বিচারার্থে গ্রহণ। বিচারার্থে গ্রহণ মানে হলো যখন কোনো অভিযোগ দেওয়া হয় তখন ম্যাজিস্ট্রেট ধরে নিছে যে এর সত্যতা আছে, এটা হলো আমলে নেওয়া। আপনি কাঁঠাল কিনতে গেছেন বাজারে, এখন কাঁঠালের কালার দেখেও পছন্দ হয়েছে, আর নাকে সুঘ্রাণও আসতেছে, কেনার জন্য মনস্থির করছেন, কিনছেন, এটা হলো আমলে নেওয়া। এখন বাসায় এসে ভাঙলে একটু নরম হোক না কাঁচা হোক সেটা হলো পরের বিষয়, বাট প্রাথমিক ভাবে যে বুঝে নিছে যে এটা ঠিকঠাক আছে, এটাই হলো কি আমলে নেওয়া। তো ফৌজদারি মামলায় আমলে নেওয়া অর্থ হলো 190 ধারায় আমলে নেয়। আমলে নেয় ম্যাজিস্ট্রেট না 190 ধারায়? আমলে নেওয়া অর্থ হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। এখন একটা বিষয় যদি লক্ষ্য করেন, যারা কোর্টে যান তারা ভালো বুঝবেন যে সিআর মামলা কিন্তু যেদিন দায়ের করছে সেই দিনই আমলে নিতে পারে। ওই যে 200 ধারায় জবানবন্দি নিয়ে আমলে নিছে, সমন অথবা ওয়ারেন্ট। কিন্তু জিআর মামলা কিন্তু সাথে সাথে আমলে নেয় না। জিআর মামলা আমলে নেওয়া কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ যখন পুলিশ রিপোর্ট আসবে, চার্জশিট আসবে, তখন আমলে নিতে পারে, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সিআর মামলা কিন্তু সাথে সাথেই আমলে নিতে পারে। সো এখন আমরা চলে আসি যে যে সকল ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে। তো তার আগে আমি একটু জিজ্ঞাসা করি, দেখি মনে আছে কিনা আপনাদের। এ লিলি, ভালো আছেন? বলেন তো সিআর মামলা কাকে বলে? প্রথমের থেকেই বলেন।
সিআর মামলা কাকে বলে? বিদুর সাহেব কাকে বলে? মৌখিক আকারে দিলে হবে না? ম্যাজিস্ট্রেটের কাছে যেটা করে সেটা সিআর মামলা, আর থানায় যেটা করে সেটা জিআর হইতে পারে, নন জিআরও হতে পারে। বুঝছেন? আচ্ছা, দেখি তানবিন সাহেব বলেন। তানবিন সাহেব, সিআর মামলা কি আমলযোগ্য অপরাধ হয় না আমল অযোগ্য অপরাধ সম্পর্কিত হয়? আমলযোগ্য। জয়দীপ? দুইটাই হতে পারে। সিআর মামলা আমলযোগ্য হইতে পারে, আমল অযোগ্য হইতে পারে। থানায় গেলে দুই প্রকারের নাম, গতকাল বলছিলাম, থানায় আমলযোগ্য দিলে জিআর, আমল অযোগ্য দিলে নন জিআর। কিন্তু কোর্টে আমলযোগ্য হোক আমল অযোগ্য হোক উভয় ক্ষেত্রেই কি জিআর। মনে থাকবে? আচ্ছা, চলে আসি। ফৌজদারি কার্যবিধির 190 ধারা অনুযায়ী নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। এটা গতকালই আমরা পড়ছি, দেখেন কারা কারা পারে। এখানে পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দেখছেন? তারপরে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, এরা দুজন পারে ঢাকা ঢাকা শহরে, নাকি ঢাকা মেট্রোপলিটন এরিয়ায়। যদি মেট্রোপলিটন এলাকার বাইরে যায়, দেখেন মানে যদি গোপালগঞ্জে আসি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তো এখানে একটা বিষয় দেখেন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে না, বাট তাদের বিশেষ ক্ষমতা দিলে পারে। এখন আমরা তো জানি যে দেখেন 190 ধারায় ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে থাকে। তো 190-এর 1 ধারায় উপরে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ 3টি উৎসের উপর ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। কয়টা উৎস? 3টা উৎস। আমি এই 3টা উৎস একটু ভেঙে দিই আপনাদের। নালিশি মামলা আমলে নেয় 190-1 ক। জিআর মামলা বা নন জিআর মামলা আমলে নেয় 190-1 খ, মানে পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমলে নেয় 190-1 খ। আর নালিশি মামলা আমলে নেয় 190-1 ক। আর ম্যাজিস্ট্রেটের কাছে কেউ নালিশ করে নাই, উনি নিজে নিজেই আমলে নিতে পারে 190-1 গ। তো যদি বলে যে কয়টি উৎসের উপর ভিত্তি করে আমলে নিতে পারে, 3টি উৎসের উপর। ম্যাজিস্ট্রেট মানে নালিশি মামলা আমলে নেয় 190-1 ক, পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে আমলে নেয় 190-1 খ, আর স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় 190-1 গ। বুঝছেন? যে এই মামলা জিআর মামলা যখন পুলিশ রিপোর্ট দিছে তখন যদি আমলে নেয় 190-1 খ, ফাইলিং এর সময় জবানবন্দি নেওয়ার সাথে সাথে সমন ওয়ারেন্ট দিছে, এটা হলো 190-1 ক। বুঝছেন? এই যে দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করলে ম্যাজিস্ট্রেট এমন নালিশ গ্রহণপূর্বক অপরাধ আমলে নিতে পারে। অর্থাৎ 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করলে ম্যাজিস্ট্রেট নালিশকারীর শপথপূর্বক জবানবন্দি, গোল দেবেন, শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধটি 190-1 ক ধারায় আমলে নিতে পারে। তাই সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 190-1 ক ধারায় আমলে গ্রহণ করে। অন্যদিকে আন্ডারলাইন করবেন, অন্যদিকে নারাজি দরখাস্তকে প্রোটেস্ট পিটিশন নালিশ হিসেবে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190-1 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। তার মানে 190-1 কতে সিআর মামলাও আমলে নাই, নারাজি দরখাস্ত আমলে নাই। নারাজি দরখাস্ত হলো, একটু পরে আসতেছি, যে যখন পুলিশ কোনো তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিছে, তখন যিনি বাদী, মামলার বাদী, তিনি ওই তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট হয় নাই, তিনি সংক্ষুব্ধ, তখন তিনি ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে আপত্তি দেয় এটা বলে নারাজি দরখাস্ত বা প্রোটেস্ট পিটিশন। ধরেন রাজীব সাহেব মামলা করছেন 3 জন আসামির বিরুদ্ধে, পুলিশ তদন্ত কইরা একজনের নাম দিছে আর 2 জনের নাম দেয় নাই। হ্যাঁ, পিবিআই দেয়, পুলিশ দেয়, র্যাব দেয়, যে আই দেখ না কেন। তো তদন্ত করে আপনি সংক্ষুব্ধ যে আমার এই জায়গার তদন্ত ঠিকঠাক মতো হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে আপত্তি দেন সেটারে বলে নারাজি দরখাস্ত বা প্রোটেস্ট পিটিশন। সো আপনি মনে রাখবেন, নালিশি মামলা বা নারাজি দরখাস্ত দুইটাই আমলে নেয় 190-1 ক। পরের পেজে আসেন, 2 নম্বর দেখেন, পুলিশ কর্তৃক দাখিলকৃত রিপোর্ট গ্রহণ করে 190-1 খ। এটা পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে 190-1 খ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষে লিখিত আকারে
যে প্রতিবেদন বা রিপোর্ট দাখিল করে সেই রিপোর্ট গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে। যদিও এই জায়গায় বলছে জিআর বা এফআইআর, বাট এটা জিআরও হতে পারে, নন জিআরও হতে পারে। এই ধারায় পুলিশ রিপোর্ট বলতে এই যে দেখেন আমলযোগ্য এবং আমল অযোগ্য যে কোনো অপরাধে পুলিশ রিপোর্টকে বোঝানো হয়েছে। তো আমলযোগ্য হলে তো এফআইআর, আর আমলযোগ্য হলে তো নন জিআর বা নন এফআইআর বলে। মনে রাখতে হবে পুলিশের নিকট মামলা করা মানে এই ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে সেটা বলা যায় না, বরং থানায় দায়েরকৃত মামলা তদন্ত করে পুলিশ 173 ধারা রিপোর্ট দাখিল করলে উক্ত রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190 খ ধারায় আমলে নিতে পারে। তো আপনি যেটা মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত বা নারাজি দরখাস্ত আমলে নিচ্ছে 190 ক। পুলিশ রিপোর্টের ভিত্তিতে সেটা জিআর মামলা হোক নন জিআর মামলা হোক আমলে নিবে 190 ক। এবার দেখেন 3 নাম্বার, যে অন্য কোনো উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 190 গ। পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তি নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা ম্যাজিস্ট্রেট বল দিবেন নিজস্ব জ্ঞান বা ব্যক্তিগতভাবে বা সন্দেহবশত কোনো তথ্য পেলে এমন তথ্যের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। নিজস্ব জ্ঞান বা ব্যক্তিগতভাবে বা সন্দেহবশত, ম্যাজিস্ট্রেটের কাছে কেউ এসে নালিশ করে নাই, ম্যাজিস্ট্রেট নিজেই সন্দেহবশত কারোর বিরুদ্ধে আমলে নিতে পারে। এটা হলো 190 গ। সো মুটো। সো এখানে একটু স্টার দিয়ে লেখেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই যে 190 গ এর এই জায়গায় লিখবেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হলেও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হলেও এই ধারায় অপরাধ আমলে নিতে পারবে না, এই ধারায় অপরাধ আমলে নিতে পারবে না। অর্থাৎ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে কোনো অপরাধ আমলে নিতে পারবে না। বুঝছেন? প্রথম দ্বিতীয় পারে, প্রথম তো পারেই, আর দ্বিতীয় পারে বিশেষ ক্ষমতা দিলে, আর তৃতীয়রে বিশেষ ক্ষমতা দিলেও এই জায়গায় কাজ হবে না। তো বিশেষ বক্তব্য এখানে একটা বিষয় যদি দেখেন, একটু যদি জানার পার্থক্য বলি, সেটা হলো ওই যে আব্দুল সালাম ভার্সেস স্টেট, এই মামলার একটা রেফারেন্স আছে, দেখছেন ওই যে নিচে পাইছেন? আব্দুল সালাম ভার্সেস স্টেট 36 ডিএল এর এডি 58 মামলায় বলা হয়েছে, এটা আন্ডারলাইন করেন, যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়। ফাইনাল রিপোর্ট আসলে কাকে বলে এটা হয়তো অনেকে জানেন না। পুলিশ তদন্ত করে যদি আসামিদের সাথে অপরাধের সম্পৃক্ততা পায় তখন দেয় চার্জশিট, আর যদি আসামিদের সাথে আসামিরা যদি ওই অপরাধের সাথে জড়িত না থাকে তাইলে দেয় ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট বা চার্জশিট দুইটারই এ করতে বলে পুলিশ রিপোর্ট, পুলিশ প্রতিবেদন। তাহলে ধরেন পুলিশ ফাইনাল রিপোর্ট দিছে, ফাইনাল রিপোর্ট মানে হলো পুলিশ বলছে যে পীযূষ, পূর্ণ, তাহমিনা এরা অপরাধের সাথে জড়িত না, এটা এটা বলছে, তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হোক সুপারিশ করছে ম্যাজিস্ট্রেটের কাছে। তখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না সুপারিশ করছে ঠিক আছে, বাট এফআইআর বা 161 অন্যান্য সব কিছু দেখে মনে হচ্ছে যে না তারা আসলে এই জায়গায় অপরাধী হতে পারে, যদিও দিছে কি ফাইনাল রিপোর্ট, তবুও ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। এই যে দেখেন মামলায় বলা হয়েছে যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, বরং সে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক নথিভুক্ত অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে 190 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। বুঝছেন? তাহলে এটা এখানকার জিনিস না, এটা সবচেয়ে বেশি কাজে লাগে প্র্যাকটিসে, যে যদি ফাইনাল রিপোর্ট দেয়, ফাইনাল রিপোর্ট দেওয়া মানেই যে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিতে বাধ্য, বিষয়টা তা না। ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে কিন্তু ম্যাজিস্ট্রেট বাধ্য না। তিনি ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে, অধিকতর তদন্ত তো পরের কথা, ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে সরাসরি আমলেও নেওয়ার ক্ষমতা ওনার আছে। তো যদি দেখেন 190 কর সাথে 200 ধারার পার্থক্য কি, ফেরদৌস বলেন তো 200 ধারায় কি আছে ফেরদৌস? জোরে কথা বলেন, কি মিন মিনেন তো, জোরে বলেন।
200 ধারায় কি আছে? 200 ধারায় জবানবন্দি, আর 190 কত হলো আমলি নামা। তাহলে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যতগুলো অ্যাকশন নিতে পারে তার ভিতরে একটা হলো 190 ক। আমরা গতকাল পড়ছিলাম যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট কি করবে সেটা ম্যাজিস্ট্রেটের স্বেচ্ছাধীন ক্ষমতা, উনি অনেক কিছু করতে পারে। উনি 190 ধারায় আমলে নিতে পারে, আমলে না মানে 204-এর সমানত পারে। উনি 201 ধারায় নালিশ ফেরত দিতে পারে। উনি 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান করতে পারে। উনি 156(3) ধারায় এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে, পারে কিনা? উনি 203 ধারায় খারিজ করতে পারে। উনি 202 ধারায় অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিতে পারে। তো ওনার কাছে তো অনেকগুলো অপশন আছে, তো তার মধ্যে একটা হলো 190 ধারা। এখন দেখেন প্রতিকার, দেখেন যে 190 ধারায় ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে 435 বা 439 ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন করা যাবে, যদিও বাস্তবে করা হয় না। বাট জেনে রাখবেন যে আমলে নিলে 190 ধারায় যে যে আদেশ দিল সেই আদেশের বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে দায়রা জজের কাছে 439 ক ধারায়। বুঝছেন? পরের পেজে চলে আসেন। আমরা এখন পর্যন্ত 3টা ট্রান্সফার রিলেটেড ধারা পাইছি। 192 ধারায় সিজিএম বা সিএমএম ট্রান্সফার করে অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে অনুসন্ধান বা বিচারের জন্য। 205 গ ধারায় আমলি আদালত মামলা পাঠায় দায়রা আদালতে। 205 গ ধারায় আমলি আদালত মামলা পাঠায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। বুঝছেন? আর একটা ট্রান্সফারের ধারা এখন পড়বো, দেখেন। অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর, বল দিবেন অভিযুক্ত ব্যক্তি দিছেন কত ধারা? এতক্ষণ ধরে যে ধারাগুলো পড়ছি 192, 205 গ, 205 গ এই জায়গা কিন্তু কেউ আবেদন করে নাই। এই আদেশগুলো ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছা মতো দিছে। 191 ধারায় যে বিষয়টা আছে যে যখন কোনো ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছায় আমলে নাই, কত ধারায়? স্বপ্রণোদিত আমলে নাই কত ধারায়? 190 গ। 190 গ, যখন তিনি কোনো মামলা আমলে নিছে তখন আসামি আবেদন করতে পারে জিওর ওনার, যেহেতু উনি নিজেই আমলে নিছে, তো উনার কাছে মামলা থাকলে আমি ন্যায় বিচার পাবো না, তো আমার মামলা অন্য জায়গায় ট্রান্সফার করা হোক অন্য ম্যাজিস্ট্রেটের কাছে। তো এই যে যে আবেদনটা করবে, এই আবেদনটা করবে কত ধারায়? 191 ধারায়। তবে এই আবেদনটা অবশ্যই করতে হবে সাক্ষ্য গ্রহণের পূর্বে। বুঝছেন? আর এখন কিন্তু ওই যে নতুন আদেশ জারি হয়েছে, এখন আমলি আদালত আর বিচারিক আদালত সম্পূর্ণ আলাদা থাকতে হবে। দেখছেন কিনা? এই জায়গায় বলছে যে আমলি আদালত যারা পরিচালনা করবে তারা কোনো বিচারিক আদালত পরিচালনা করতে পারবে না। আচ্ছা দেখেন, তো তাহলে ফৌজদারি কার্যবিধির 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে। 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোনো মামলা স্থানান্তরের নির্দেশ দিতে পারে যদি কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন অপরাধ ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 190 ক ধারায় আমলে গ্রহণ করে। কত ধারায় আমলে নিতে? 191 ক ধারায়। তারপরে বল দিবেন সাক্ষ্য গ্রহণের পূর্বে, পাইছেন? সাক্ষ্য গ্রহণের পূর্বে অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট জানাবে যে অন্য কোনো আদালতের মাধ্যমে সে তার মামলা বিচার বা অনুসন্ধান করতে আগ্রহী। তো এখান থেকে যে প্রশ্ন হতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে 191 ধারায় মামলা স্থানান্তর আবেদন কি করে অভিযুক্ত ব্যক্তি কখন করবে? সাক্ষ্য গ্রহণের পূর্বে। বুঝছেন? এবং অভিযুক্ত ব্যক্তি এমন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারের বিষয়ে আপত্তি জানায়, সেই ক্ষেত্রে মামলাটি এমন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের পরিবর্তে দায়রা আদালতের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারে। তাহলে প্রশ্ন আসবে যে 191 ধারায় মামলা স্থানান্তর করবে কার কাছে? দায়রা আদালতের কাছে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছে। তো জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি, দেখেন যে 191 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 190 ক ধারার অধীন কোনো অপরাধ আমলে নিয়ে থাকে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নাই কত ধারায়? 190 ক ধারায়, সেই ক্ষেত্রেই শুধু প্রযোজ্য 191। তো 191টা গুরুত্বপূর্ণ। আর 191 ধারায় মামলা হস্তান্তরের আদেশ দিতে পারে বা বিচারের বিষয়ে আপত্তি করতে পারে সাক্ষ্য গ্রহণের পূর্বে। তো সাক্ষ্য গ্রহণের পূর্বে গোল দিয়ে 3টা স্টার দেন।
এখন দেখেন ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর কত ধারা? 192। এটা কতকাল কর্তৃক? এই যে দেখেন 192 ধারার অধীন, আন্ডারলাইন করবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো মামলা যেটা সে গোল দিবেন আমলে নিয়েছে, বিচার বা অনুসন্ধান, এটা গোল দেন, বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকটে স্থানান্তর করতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 192 ধারা কে মামলা স্থানান্তর করে, সিজিএম বা সিএমএফ, কখন? আমলে নেওয়ার পরে। কার কাছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? বুঝছেন? আপনি যে কোনো জিনিস পড়ার পরে চিন্তা করবেন যে এই ধারা থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি আস্তে আস্তে বুঝে ফেলবেন যে একটা লাইন পড়লে এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা চলে আসি দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া 193। তিনটে স্টার দেন। দেখেন ম্যাজিস্ট্রেট আমলে নেয় কত ধারায়? 190। কয়টা উৎসের উপর ভিত্তি করে? তিনটা। 190 একের ক, 190 একের খ, 190 একের ক। বাট দায়রা আদালত আমলে নেয় 193 ধারায়। কত ধারা? 193। বিশেষ পরিস্থিতিতে দায়রা আদালত আমলে নিতে পারে, বা দায়রা আদালত এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন আমলে নিতে পারে না। মানে কোনো মামলা তো সরাসরি দায়রা আদালতে দায়ের করা যায় না, আগে ম্যাজিস্ট্রেটের কাছে যায়, ম্যাজিস্ট্রেট যখন দায়রা আদালতের কাছে নিয়ে যায় তখন তিনি আমলে নিতে পারে। তো যদি বলে যে দায়রা আদালত আমলে নেয় কত ধারায়? 193। যদি বলে দায়রা আদালত কি আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে? না, পারে না। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে কত? কে পারে? ম্যাজিস্ট্রেট। কত ধারা? 190। সো তাহলে ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190, দায়রা আদালত আমলে নেয় কত? 193। এই যে দেখেন, আদি আমলি আদালত হিসেবে এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন দায়রা জজ কোর্ট সরাসরি মামলা আমলে নিতে পারে না। মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বিচারার্থে আমলে নিতে পারে। বুঝছেন? অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ এমন ধরনের অপরাধের বিচার করতে পারে যখন সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা বিচার নির্দেশ দিলে বা দায়রা জজ অপরাধটি বিচারের জন্য তাদের কাছে অর্পণ করলে। তো আমার যেটা গুরুত্বপূর্ণ যে দায়রা জজ আমলে নেয় 193, তিনি আদি এখতিয়ার আদালত সম্পন্ন, মানে আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে নিতে পারে না। তো সংক্ষেপে মনে রাখুন এগুলা যা যা আছে এগুলো আমরা সব পারি। একেবারে লাস্টের পয়েন্টটা দেখেন, যে পরের পেজের, যে সরকার 190 ধারা অনুযায়ী কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা এখতিয়ার দিতে পারে। 190 কত? 4। এটা ভিভিআই। নর্মালি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু ভাই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরকার যদি বিশেষ ক্ষমতা দেয় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। কত ধারায়? 190 এটা গুরুত্বপূর্ণ। দেখি আপনাদের মনে আছে কিনা যে মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কার উপর অর্পণ করতে পারে সরকার? পুলিশ কমিশনের উপর। কত ধারায়? 10-7। 10-7। বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা চলে আসি তামাদির মেয়াদ। তামাদি মেয়াদ হলো ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ নাই, এলো সাফ কথা। ফৌজদারি মামলা যুক্তিসঙ্গত কারণ থাকলে 50-100 বছর পরেও দায়ের করা যাবে। তো নামাজের বিরতি, নামাজ শেষে আমরা এটা পড়া শুরু করবো ইনশাল্লাহ। কতিপয় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম। তো একটা বিষয় মনে রাখবেন যে একটা গতকাল আমরা পড়েছিলাম যে একটা ফৌজদারি মামলা যে কেউ দায়ের করতে পারে। ধরেন যার বাড়িতে চুরি হলো তাকেই যে মামলাটা দায়ের করতে হবে এমন কোনো কথা নাই। ওই ঘটনা সম্পর্কে জানে বা শুনছে এরকম যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারে। লিজনের পাশের বাড়ি ডাকাতি হয়েছে, এখন লিজন সাহেবও এই মামলায় সে দায়ের করতে পারে। তবে কিছু কিছু বিশেষ মামলা আছে, এই মামলাগুলো একটা নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিগণের কথা বলে দিছে, এরা ছাড়া যদি অন্য কোনো কেউ দায়ের করতে যায় তাহলে আমলে নেওয়া হবে না। লোকাস স্ট্যান্ডি, রাইট টু সু, মানে মামলা করার অধিকার কার আছে? একটা ফৌজদারি মামলা যে কেউ করতে পারে, তবে
এই 195 থেকে 199 পর্যন্ত এই জায়গায় কতগুলো মামলার কথা বলছে, এই জায়গা বলে দিছে যে এমন অমুক মামলা অমুককেই দায়ের করতে হবে, অমুক ছাড়া অন্য কেউ দায়ের করলে হবে না। উদাহরণস্বরূপ যদি বলি যে, একটু পরেই পড়বো যে ব্যভিচারের মামলা। ব্যভিচারের মামলা ধরেন মানে বিবাহিত নারীর সাথে অন্য কোনো পরপুরুষ সম্পর্ক করছে, এটা বলে ব্যভিচার। ব্যভিচারের মামলা স্বামীকেই করতে হবে, অথবা স্বামীর অবর্তমানে ওই স্ত্রী যাদের তত্ত্বাবধানে ছিল, ধরেন বাবা মার কাছে ছিল, তাহলে তারাই করতে পারবে, কিন্তু এলাকাবাসী কিন্তু ব্যভিচারের মামলা করতে পারবে না। লিজন যদি সংক্ষুব্ধ হয় যে অমুক ব্যভিচার করছে কেন মামলা করব, হবে না। তাহলে ব্যভিচারের মামলা কে করবে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। ঠিক একই ভাবে সরকারি কর্মকর্তার মামলা সরকারি কর্মকর্তাকেই বাদী হয়ে করতে হবে। ধরেন আহ একজনকে ওই যে 144 এর আদেশ জারি করা হলো, তাহলে 144 এর আদেশ দেয় ম্যাজিস্ট্রেট। 144 এর আদেশ যদি কেউ ভঙ্গ করে, তাহলে ওই ম্যাজিস্ট্রেটকেই বাদী হয়ে দণ্ডবিধির 188 ধারা মামলা দায়ের করতে হবে, অন্য কেউ করলে হবে না। তো আমরা একটু পড়াই ফিরি, দেখেন এই যে ছকটা দেখি যে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 ধারার অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। দেখেন প্রথমে দেখেন 195 ধারায় কি বলছে। দণ্ডবিধির অধীন 172 থেকে 188 ধারার দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির 172 থেকে 188 ধারা পর্যন্ত কি আছে? দণ্ডবিধির 172 থেকে, এটা আছে আপনার বইতে, এটাও আছে বুঝছেন। দণ্ডবিধির 172 থেকে 188 ধারা পর্যন্ত এখানে আছে হলো সরকারি কর্মকর্তা সংক্রান্ত মামলা। ওই যে সমন দিছিল আসে নাই, সমন দিছিল আত্মগোপনে আছে, আদালতে হাজির হয়ে শপথ ভঙ্গ করছে, প্রায় 188 তো জানেনি, মাত্র উদাহরণ দিলাম। বা ওই যে আপনার জনগণের কাছে সহায়তা চাইছে, তারা সহায়তা করে নাই, তাহলে অপরাধ করতে 187 ধারা। তাহলে এই মামলাগুলোকে পুলিশ ম্যাজিস্ট্রেট বা সরকার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকেই করতে হবে। এই যে দেখেন, যার অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তিনি যার অধীনস্থ তার লিখিত অভিযোগের ভিত্তিতে। বুঝছেন? তার মানে তারপরে পয়েন্টটা দেখেন, দণ্ডবিধির 193, 194, 195 এগুলাতে জাস্ট বলা আছে মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান। আর 211-তে হলো মিথ্যা মামলা দায়ের, বা 228-এ আছে হলো আদালত অবমাননা ধারা দণ্ডনীয় অপরাধ, এবং অপরাধটি কোনো আদালতের কার্যক্রমে, আন্ডারলাইন করবেন, আদালতের কার্যক্রমে বা কোনো কার্যক্রম সম্পর্কে করা হয়েছে বলে অভিযোগ করা হলে উক্ত আদালত বা উক্ত আদালত যে আদালতের অধীনস্থ সেই আদালতের লিখিত অভিযোগের ভিত্তিতে। তাহলে যদি কোনো আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়, ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিতে এসে ধরা পড়ছে, তাহলে ওই মামলাটাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই দায়ের করতে হবে বাদী হয়ে। বুঝছেন? আচ্ছা, তারপরেরটা দেখেন যে দণ্ডবিধির জালিয়াতি সম্পর্কিত, যা জালিয়াতি মনে রাখলেই হবে, জালিয়াতি। জালিয়াতি হলো 463, 471, 475, 476। তো যদি কোনো আদালতের কার্যক্রমে যদি কেউ জাল দলিল দেখায়, জালিয়াতি করে, ধরেন একটা দেওয়ানি মামলার বিচার হচ্ছে, এই সময় বাদী একটা জাল দলিল আদালতে দাখিল করছে, তাহলে এটা সে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। ওই দেওয়ানি মামলা যা হোক না না হোক, সে যে জাল দলিল দেখাইলো এটা স্বয়ং ওই দিন একটা নতুন অপরাধ হয়েছে। এই দেওয়ানি মামলাটা ওই যে আদালতে জাল দলিল দেখাইছে ওই আদালতের বিচারককেই দায়ের করতে হবে। উনি ছাড়া যদি ওই জায়গা যারা উপস্থিত অ্যাডভোকেটরা থাকে বা যারা জানে, তারা কেউ দায়ের করতে গেলে এটা আমলে নেওয়া হবে না। তাহলে এই কথাগুলোই বলা আছে কত ধারায়? 195 ধারা। খুব সহজে বললে মিথ্যা সাক্ষ্যদান, জালিয়াতি বা সরকারি কর্মকর্তা সংক্রান্ত মামলা সরকারি কর্মকর্তা বা আদালতকেই দায়ের করতে হবে। কত ধারা? 195। 196 দেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সমূহ যেমন রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দণ্ডবিধির 108 ক, 153 ক, 294 ক বা 505 ধারা অপরাধ সমূহ। রাষ্ট্রদ্রোহিতা, এই যুদ্ধ ঘোষণা, এই দুইটা মনে রাখেন, রাষ্ট্রদ্রোহিতা আর যুদ্ধ ঘোষণা। এই মামলাগুলো কে করতে পারবে? দেখেন, সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে তৈরিকৃত অভিযোগ অনুযায়ী। তাইলে রাষ্ট্রদ্রোহিতা আসলে কাকে বলে? রাষ্ট্রদ্রোহিতা হলো সরকারে নিয়ে আজে বাজে কথা বলা, ইঙ্গিত করা, ইশারায় বলা, লেখায় বলা বা ইঙ্গিত করা, এটারে বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা আমি আপনি গিয়ে করলে হবে না, রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে সরকার
বা সরকারের নির্দেশ অনুযায়ী কেউ করবে, বুঝছেন? আমি যদি তানভীর সাহেবের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে যাই, তাহলে এটা আমলে নেওয়া হবে না। কত ধারায় বলছে? 193। তাহলে সরকারি কর্মচারী সংক্রান্ত মামলা, মিথ্যা দলিল, মিথ্যা সাক্ষ্য, জাল দলিল, এটা হলো 195। রাষ্ট্রদ্রোহিতা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা কত? 196। 197 দেখেন, বিচারক বা সরকারি কর্মকর্তার বিচার সরকারের অনুমতি ছাড়া আমলে নেওয়া যাবে না। যদি কোনো বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন, তার দায়িত্ব সংক্রান্ত, মানে বিচারক হিসেবে সে একটা কাজ করছে, এটা দাবি করতে পারেন যে সে বিদ্বেষ প্রসূত ভাবে ঘুষ লেনদেন করে রায় দিছে। বা একজন পুলিশ কর্মকর্তা সে বায়াস্ট হয়ে ঘুষ লেনদেন করে সে চার্জশিট দিছে। তাহলে এই রিলেটেড মামলা যদি তাদের বিরুদ্ধে আপনি করেন, তাহলে সরকারের অনুমতি ছাড়া অভিযোগ আমলে নেওয়া যাবে না। কিন্তু যদি এরকম হয় যে একজন পুলিশ কর্মকর্তা তার দায়িত্বরত অবস্থায় না, সে বাড়িতে এসে একজনকে হত্যা করছে, ছুটিতে ছিল, বাড়িতে এসে একজনকে হত্যা করছে, এখন তার বিরুদ্ধে মামলায় কিন্তু এই এই ক্ষেত্রে কিন্তু সরকার অনুমতি নেওয়ার দরকার নাই, কারণ এটা তার দায়িত্ব সংক্রান্ত না। তাহলে বিচারক এবং সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে কারণ অনুমতি লাগবে সরকারের। কত ধারা? 197। এই সবটা গুরুত্বপূর্ণ ভাই। 198 দেখেন, দণ্ডবিধির 493 থেকে 496 পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ, যেমন মুসলিম নারী কর্তৃক বিবাহ বলবৎ থাকা অবস্থায় পুনরায় বিবাহ করা বা দ্বিগামিতা। একজন মুসলিম নারী এক স্বামী থাকা অবস্থায়, তার সাথে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় যদি আর একজনে বিয়ে করে, এটা বলে দ্বিগামিতা। মুসলিম পুরুষ বিয়ে করলে আবার দ্বিগামিতা হবে না। হিন্দু পুরুষ বিয়ে করলেও দ্বিগামিতা হবে না। তো নির্মল যদি দ্বিতীয় বিবাহ করে, দ্বিগামিতা হবে? হবে না, কারণ হিন্দু ধর্ম অনুসারে দ্বিতীয় বিয়ের নিয়ম আছে। ফেরদৌস যদি দ্বিতীয় বিবাহ করে, ফেরদৌস মুসলিম, এটাও দ্বিগামিতা হবে না। তাহলে দ্বিগামিতার মামলা কে করতে পারে দেখেন, শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তি অপরাধ আমলে নেওয়া যাবে। সংক্ষুব্ধকে, যদি মুসলিম নারী বিয়ে করে, তাহলে তার প্রথম স্বামী সংক্ষুব্ধ, বুঝেন কিনা? ওই যে আমাদের জাতীয় দলের প্লেয়ার নাসির হোসেন, সে একজনকে বিয়ে করছে, তার তামিমা। তা তামিমার আগের হাজবেন্ড আবার তার বিরুদ্ধে দ্বিগামিতার মামলা করছে, যে আমারে তালাক না দিয়ে আমার সাথে বিবাহ থাকা অবস্থায় তুমি নাসিরের সাথে ঘর করছো। তো এই জায়গায় সংক্ষুব্ধ ব্যক্তি হচ্ছে তামিমার এক্স হাজবেন্ড, মানে প্রথম যে হাজবেন্ড তিনি। তো তাহলে দ্বিগামিতার মামলা শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দায়ের মানে আমলে নেওয়া যাবে। এই দ্বিগামিতার পাশে লেখেন চুক্তিভঙ্গ এবং মানহানি। চুক্তিভঙ্গ এবং মানহানি। বঙ্গবন্ধু মাননীয় মামলা যে সংযুক্ত ওই ব্যক্তিরই মামলা করতে হ্যাঁ, যে সংক্ষুব্ধ হবে তারাই মামলা করতে পারবে। পারবে। 199 ধারাটা দেখেন, দণ্ডবিধি 497 ধারা অধীন ব্যভিচার বা 498 ধারার অপরাধজনক উদ্দেশ্যে বিবাহ নারীকে প্ররোচিত করে নিয়ে যাওয়া। তাহলে ব্যভিচার এবং বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, প্ররোচিত করে নিয়ে যাওয়া, এই অপরাধগুলোর মামলা কে করতে পারে? বিবাহিত নারীর স্বামী কর্তৃক বা স্বামীর অনুপস্থিতিতে উক্ত অপরাধ সংগঠনের সময় যে সকল লোকজন উক্ত মহিলাকে দেখভাল করতো, তাদের অভিযোগের ভিত্তিতে আমলে নেওয়া যাবে। তো এই সবটা আপনাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে, যে কোন ধারায় কোন মামলা কার অভিযোগের ভিত্তিতে আমলে নিতে পারে। 195 ধারায় বলছে সরকারি কর্মকর্তার মামলা সরকারি কর্মকর্তাকেই করতে হবে। 196 ধারায় বলছে রাষ্ট্রদ্রোহিতা বা যুদ্ধ ঘোষণা সরকারের অনুমতি ছাড়া আমলে দিবে না। 197-তে বলছে বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলে সরকারের অনুমতি লাগবে। 198-তে বলছে দ্বিগামিতা, মানহানি, চুক্তিভঙ্গ সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করলেই আমলে নিতে পারে। আর 199-তে বলছে আপনার ব্যভিচার বা বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, এটা মামলা করবে তার স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে ওই মহিলা যাদের হেফাজতে ছিল, বুঝছেন? তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ে আসি, দেখেন বিগত বছরের একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দায়ের জজ অপরাধ আমলে নিতে পারে? কোন ধারায়? 193। মাহবুব সাহেব,
দায়রা জজ আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে কত দাঁড়ায়? 193। লক্ষ্য সাহেব? 190। নির্মল? স্যার দায়রা আদালত তো আদি একটা নাই, তাহলে আমলে নিতে পারি। দায়রা আদালত আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে না। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে আসি আমরা। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে কোন কোর্টের মামলা আমলে নেওয়ার এখতিয়ার নাই? এই যে দেখেন, কে? দায়রা জজ। বুঝছেন? 7 নম্বর গুরুত্বপূর্ণ, তারপরে 10, 12, দুইটা 12 আছে, দুইটাই গুরুত্বপূর্ণ। 14, 18, এগুলা কষ্ট করে পড়ে ফেলবেন। যদি কখনো মনে হয় যে এই প্রশ্ন বুঝেন নাই, অবশ্যই আমারে জিজ্ঞেস করবেন যে স্যার এই প্রশ্নের অর্থ কি। বুঝতে পারছেন? ফেরদৌস সাহেব, ফৌজদারি মামলার তদন্ত করবো আমরা এখন, ইনভেস্টিগেশন ইন ক্রিমিনাল কেসেস। তো এতক্ষণ পর্যন্ত মোটামুটি যা পড়ছি, এইটা নিয়ে অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন। অনলাইনে কেউ থাকলে হাত তুলেন, আমি আনমিউট করে দিব। অফলাইনে যারা এই মুহূর্তে সামনে আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের, আপনারা যারা ধরেন 29/11 পরীক্ষার্থী না, আমাদের এখানে একজন পড়তে আসে, ওনারে বললাম যে স্যার, বলতেছে যে স্যার আমি তো এবার পরীক্ষা দিতে পারবো না, আর আমার একটু আর্থিক সমস্যা, আমি নতুন করে ভর্তিও হইতে পারবো না। তা উনার ক্ষেত্রে কিন্তু নতুন করে ভর্তি প্রযোজ্য না, কারণ উনি আসছে হলো কোর্সের শেষের দিকে। তা আমি বললাম যে আপনি যে পড়তে আসেন না, এটা তো আপনার যে আর্থিক সমস্যা ধরেন আছেই, এটা তো আমার আগে অবগত করতে হবে, না বইলে আগে আগে একা একা বাদ দিচ্ছেন কেন? এক। আর আরেকটা বিষয় হলো, আপনারা যদি মনে করেন যে এবার পরীক্ষা দিতে পারতেছি না, তাহলে আর কয়দিন পরে পড়বানি, এই পরীক্ষাটা যাক, তারপরে পড়বানি, তাইলে হবে কি দেখেন, আপনি যখন এই পরীক্ষা 29/11 হয়ে যাবে, তারপরে দেখবেন যে আবার যদি হঠাৎ করে পরীক্ষা দেয়, তাহলে এই সময় তো আবার আপনার পড়া তো লাগবেই, পড়া ছাড়া তো আপনার কোনো উপায় নাই। আর আপনি যদি এখন একটু ধারণা নেন, ধরেন এই যে আমরা যদিও 1.5 মাসে একবার রিভিশন দিচ্ছি, কিন্তু আপনার পুরো বই একবার দাগানো হয়ে যাচ্ছে। নেক্সট টাইম যখন আবার পড়বেন, দেখবেন যে ওই জিনিসটা আপনার আরো মাথায় ভালো ধরতেছে। তো এই জিনিস হলো ভাই, আইন মানে হলো যে কোনো শর্টকাট ওয়ে নাই। আপনার এই প্রিলিতে যখন আপনার একটা জিনিস খুব দারুণ প্রস্তুতি হয়ে যাবে, তখন এই জিনিসটা গিয়ে কাজে লাগবে লিখিতর সময়। কারণ এখন একটা সময় ছিল যে লিখিততে গত বছর যা আসছে তা বাদ দিয়ে এর আগের বছরেরটা পড়লে হতো। এখন আর সেই যুগ জামানা নাই। লিখিত মানে ওই প্রিলিরও যে সিলেবাস, লিখিতরও সেই সিলেবাস, অর্থাৎ প্রিলির পড়া মাথায় নিয়েই আপনার লিখিততে যাইতে হবে, এবং এটা নিজের মতো করে লেখার একটা অভিজ্ঞতা থাকতে হবে। যদি ভাবেন যে 100% পড়ে যাওয়ার 100% লাইন বাই লাইন লিখবো না, ওই জায়গাতে কোশ্চেন সলভ করতে মানে প্রবলেম সলভ করতে হয়, যে অমুক একটা ঘটনা দিয়ে দিছে, তাহলে এই ঘটনাটা তো আপনার নিজের মতো করে লিখতে হবে। হ্যাঁ, আমার ধারাগুলো জানা আছে, সেই আঙ্গিকে আমি ওখানে সমাধান দিব, এই আর কি। তো যাই হোক, আমরা ফৌজদারি মামলার তদন্ত পড়বো, বাট তদন্ত পড়ার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেরদৌস বলেন, তদন্ত আর অনুসন্ধান কাকে বলে? তদন্ত তদন্ত করছে পুলিশ বা যিনি ম্যাজিস্ট্রেট নন, তিনি 4 দিনের আগে হয় তদন্ত, হয় তদন্ত পুলিশ হ্যাঁ। কর্মকর্তা করে একটা। আর অনুসন্ধান হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক 4 বছরের আগে যে নির্মল? তদন্ত অনুসন্ধান। হ্যাঁ। স্যার অনুসন্ধান করেছিলেন ম্যাজিস্ট্রেট অথবা আদালত। আর মানে অনুসন্ধান আর তদন্ত হচ্ছে যে কোনো পুলিশ কর্মকর্তা করবে অথবা ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে যে কোনো ব্যক্তি করতে পারে। পুলিশ কি অনুসন্ধান করতে পারে? না স্যার, না। ফৌজদারি কার্যবিধি অনুসারে পারে না। ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত। আর তদন্ত করে কে? পুলিশ কর্মকর্তা। পুলিশ। কিসের উদ্দেশ্যে? সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। একটা জিনিস খেয়াল করেন, চার্জ গঠনের আগে ম্যাজিস্ট্রেট যেটা করে এটা হলো অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যেটা করে এটা হলো বিচার, নাকি? আর তদন্ত কিন্তু চার্জ গঠনের আগেও হয়, পরেও হয়, বুঝছেন? ওই যে অধিকতর তদন্ত করে, এটা তো বিচার চলতেছে, সেই সময়ও করতে পারে। এই যে পড়বো এখনই। তো এখানে তদন্ত এবং অনুসন্ধানের তদন্তের সংজ্ঞা দিতে দেখেন, তদন্ত এটা আমরা অলরেডি জানি যে তদন্ত অর্থ হলো সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার
বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তার কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম। তদন্ত বলতে পুলিশ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, অপরাধের সাথে আলামত জব্দকরণ, জব্দ তালিকা প্রস্তুত, ঘটনার সাথে পরিচিত ব্যক্তির জবানবন্দি গ্রহণ, তদন্ত প্রতিবেদন দাখিল ইত্যাদি অন্তর্ভুক্ত করে। বুঝছেন? এখন আমরা চলে আসি তদন্ত সংশ্লিষ্ট ধারা। দেখেন, তদন্ত করতে কখনো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, কখনো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না। আমরা গতকাল যা পড়ছি সেই আঙ্গিকে যদি বলি, জিআর মামলা করে 154 ধারায় এফআইআর হলো, আর 154 ধারায় এফআইআর রেকর্ড করার পর তদন্ত করে 156 ধারায়, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না। আমল অযোগ্য মামলা হয় 155 ধারায়, তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। আবার সিআর মামলা দায়ের করে 200 ধারায়, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি তদন্ত দেয় পুলিশ, পুলিশের কাছে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে যে পুলিশ তদন্ত, তাহলে সিআর মামলায় তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। তাহলে সিআর মামলায় লাগে, নন জিআর মামলায় লাগে। লাগে না কিসে? সিআর মামলায়। তো এখানে একটা বিষয় যদি একটু দেখেন, যে সুতরাং পুলিশ কর্তৃক এখানে দেখেন, আচ্ছা একটু পড়ি, যে ফৌজদারি কার্যবিধিতে পুলিশ কর্তৃক তদন্তের বিধান আলোচনা করা হয়েছে 155 থেকে 173 ধারায় এবং 202 ধারায়। ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে 155 ধারায় আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত, দেখছেন? আর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত 156 ধারায় আমলযোগ্য অপরাধের তদন্ত। আর ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে 156 ধারায় আমলযোগ্য অপরাধের তদন্ত। 156 মানে হলো সেটা কি, ওই যে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ। 157 ধারায় আন্ডারলাইন করবেন, সন্দেহের ভিত্তিতে আমলযোগ্য অপরাধের তদন্ত। 157 মানে এই সন্দেহ। আর 202 ধারায় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে পুলিশ কর্তৃক তদন্ত সম্পর্কে বিধান করা হয়েছে। একেবারে লাস্টে চলে আসেন। সুতরাং পুলিশ কর্তৃক তদন্তের ক্ষমতাকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম দেখেন, ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে। প্রথমটা কি? ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে, আর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত নিজ উদ্যোগে। তো এখানে একটা ছক আছে, এই ছকটা যদি দেখেন, 155 মানে হলো আমল অযোগ্য অপরাধ, ম্যাজিস্ট্রেটের আদেশ কি লাগবে? লাগবে। 156 মানে আমলযোগ্য অপরাধ, 156 হলো যে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেয়, ম্যাজিস্ট্রেট আদেশ দেয়। 202 ধারা হলো কি মামলা? সিআর মামলা। এটা আমলযোগ্য হইতে পারে, আমল অযোগ্য হতে পারে। তাহলে এই সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে। কিন্তু পুলিশ নিজ উদ্যোগে 156 এক, আর সন্দেহের ভিত্তিতে কত? 157। তো আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, কখনো ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে, কখনো ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে না। এখানকার 3 নাম্বার পয়েন্টটা পড়েন, 100 পরের পেজে, 437 পেজে। 155 ধারা অনুযায়ী আমল অযোগ্য অপরাধের বিচার করার এখতিয়ার আছে প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের। নির্দেশ ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য অপরাধের তদন্ত করবে না। তাহলে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে কে? প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমল অযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিতে পারে, উক্ত অপরাধটি বিচার করার এখতিয়ার সম্পন্ন বা মামলাটি বিচারের জন্য পাঠাইতে পারে এমন এখতিয়ার সম্পন্ন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর কে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মাহবুব সাহেব, মাহবুব সাহেব, মহানগর এলাকায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নাম কি? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর মহানগর এলাকায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই? শিওর? হ্যাঁ, আচ্ছা, জি নাই। তাহলে মহানগর এলাকায় আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ কে দিবে তাইলে বলেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিবে, কারণ ওখানে তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নাম হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাংলায় বলে মহানগর ম্যাজিস্ট্রেট, মাঝে মাঝে দিবে মহানগর ম্যাজিস্ট্রেট। পরের পয়েন্টটা দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও 157 ধারা অনুযায়ী সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। কিসের ভিত্তিতে? সন্দেহের ভিত্তিতে। পুলিশের কাছে সন্দেহ হয়েছে যে জায়গায় একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে পারে। একটু লিখে ফেলেন, ম্যাজিস্ট্রেটকে, ব্র্যাকেটে লেখেন, ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করে, ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করে। এই 157 ধারায় তদন্ত করার আগে কি রিপোর্ট করবো?
যখন পুলিশের সন্দেহ হবে যে অমুক জায়গায় এই অপরাধ হতে পারে, তখন পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত করতে যাবে, বাট এই সম্পর্কে আগে ম্যাজিস্ট্রেটে রিপোর্ট করবে যে অমুক জায়গায় একটা অপরাধ হতে পারে, আমি সন্দেহের ভিত্তিতে তদন্ত করতে যাচ্ছি, এই কথাই বলা আছে। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 157 ধারা। তো জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালোতে যদি একটু আসি, যে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার কোনো গোল দিবেন, মূল সাক্ষ্য না। এটা শুধুমাত্র কোনো বিষয় অনুসমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন, আমি ব্যাখ্যা দিচ্ছি কথাটা। প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার কোনো মূল সাক্ষ্য না, এটা শুধুমাত্র কোনো বিষয় অনুসমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা তরকারি রান্নায় বা পোলাও বিরিয়ানি রান্নায় অনেক প্রকারের মশলা আছে। ধরেন হলুদ, আপনার খিদা লাগলে কি খালি হলুদ খেয়ে পেট ভরেন? না। দারচিনি, শুধু দারচিনি খেয়ে পেট ভরেন? এলাচ, এলাচ খেয়ে পেট ভরেন? না। এবং ইভেন শুধু চিনি খেয়েও কেউ পেট ভরে না। তাহলে এইগুলা মূল খাদ্য না। মূল খাদ্য হলো সেইগুলা যেগুলা খেয়ে আমাদের পেট ভরে, মানে আমরা জীবিকা বেঁচে থাকার তাগিদে শরীরকে সচল রাখার জন্য যে খাবারগুলো খাই সেইগুলা হলো মূল খাদ্য। কিন্তু এই যে যে কথাগুলো বললাম, যে এলাচ, দারচিনি, চিনি, এই খাদ্যগুলো হলো আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলোর প্রস্তুতির জন্য এইগুলা দরকার। বুঝতে পারছেন? তার মানে মূল খাদ্য তাহলে কি? ভাত, রুটি, এগুলো কি মূল খাদ্য? ঠিক একই ভাবে এই যে যে এজাহার, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার, এটা কোনো মূল সাক্ষ্য না। এখন যদি বলেন স্যার মূল সাক্ষ্য কি? মূল সাক্ষ্য মানে হলো যে সাক্ষ্যের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায়। যে সাক্ষ্যের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায়। আপনি এজাহার করছেন, ঠিক আছে, বাট আপনার এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দিবে না। এজাহার করছেন, মামলা শুরু হলো, আপনি আপনাদের সাক্ষীদের হাজির করবেন, সাক্ষীরা সাক্ষ্য দিবে, ওই সাক্ষীদের সাক্ষ্যের সাথে যদি এজাহারের মিল থাকে তাহলেই আসামিদের সাজা দিতে পারে। বুঝেন কিনা? তাহলে এই জায়গায় মূল সাক্ষ্য হলো আদালতে উপস্থিত হয়ে যারা সাক্ষ্য দেয় তারা, সেটাই হচ্ছে মূল সাক্ষ্য। কিন্তু এজাহার কোনো মূল সাক্ষ্য না। তাহলে বলতে পারেন স্যার এজাহার যদি মূল সাক্ষ্য নাই হলো তাহলে এজাহার করে লাভ কি? লাভ আছে, যে আপনি এজাহার করছেন যেটা, এটাই তো মূল সাক্ষ্য দ্বারা কি করছেন? প্রমাণ করছেন। তো সাক্ষীরা যে কথা বলছে সেই কথার সাথে যদি এজাহারের কথা মিলে যায় তাহলে আদালত ধরে নিবে যে এই ঘটনার সত্যতা আছে। বুঝতে পারছেন? তাহলে তার মানে এই কারণেই বলা হলো এজাহার কোনো মূল সাক্ষ্য না, তবে এটা শুধুমাত্র কোনো বিষয় অনুসমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনি একটা মামলায়, নালিশি মামলায় কমপ্লেইন দিলেন, 100 কথা হইলো, এজাহার দিলেন, এজাহারে যত ভালোভাবে, যত ওই জায়গায় কোনো কিছু মানে অনেক ভালোভাবে লিখছেন, কোনো ত্রুটি বিচ্যুতি নাই, কিন্তু ওই জায়গায় যাই করেন না কেন মামলাটা তো আপনার প্রমাণ করতে হবে কি দিয়ে? সাক্ষ্য প্রমাণ দিয়ে। তো সাক্ষ্য, কাউকে সাক্ষ্য, এই যে আদালতে উপস্থিত হয়ে যে সাক্ষ্য দেয় এটা হলো মূল সাক্ষ্য। আর এই মূল সাক্ষ্য ছাড়া আর বাদ বাকি যত যা আছে সব হলো করবোরেটিভ এভিডেন্স, দ্যাট মিন্স মূল সাক্ষ্য না। কি কি? এই যে এজাহার, 164, 161, মেডিকেল সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট, এছাড়া এক্সপার্ট অপিনিয়ন, অন্যান্য যা যা আছে এই সবগুলো কি মূল সাক্ষ্য না, এগুলো হলো অনুসমর্থন প্রকৃতির সাক্ষ্য। এই কারণে বলছে যে এজাহার কোনো মূল সাক্ষ্য না। বুঝছেন এবার? আচ্ছা, তো তাহলে এখানে আরেকটা বিষয় দেখেন, যে ফৌজদারি কার্যবিধিতে তদন্ত সংশ্লিষ্ট ধারা আছে কয়টা? 155(2), 156(1), 156(3), 157, 202। আমি একটু মিলাই দিই, দেখেন 155(2) হলো নন জিআর মামলা, জিডি। 156(1) হলো জিআর। 156(3) কোর্টে মামলা করছিলেন, এফআইআর রেকর্ডে নির্দেশ দিতে। 157 সন্দেহের ভিত্তিতে তদন্ত। 202 কোর্টে মামলা করছিলেন, তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিছে। এটা হলো কত? 202। বুঝছেন? তো তাহলে এখানে 1 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? কত? 156। 3 নাম্বার প্রশ্নটা দেখেন। আচ্ছা, 2 নাম্বারটাই দেখি আগে, যে কোন মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা আমূল অযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেয়। কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। 3 নাম্বারটা যদি দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? 156। 4 নাম্বার প্রশ্নটা আমরা পড়ি,
যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। সন্দেহের ভিত্তিতে কত দাঁড়ায়? 157। সন্দেহ মানেই হলো 157। সেলফ প্র্যাকটিসের যা আছে এগুলা পড়ে ফেলবেন। 8 নাম্বার গুরুত্বপূর্ণ, 8, 9, 11, 14 সবশেষেরটা আর কি পাইছেন? তো আমরা একটু বিরতিতে যাই। বিরতি মানে হলো আমরা এই মাঝে ক্লাস টেস্টটা নিয়ে ফেলি। তো ক্লাস টেস্টের পরে আবার আর একটু ক্লাস করবো আর কি। ঠিক আছে? অনলাইনে যারা আছেন আপনাদেরও প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা পড়া শুরু করি। এখন আমরা যে অংশটুকু পড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ, বাস্তবের জন্য গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। পুলিশ কর্তৃক সাক্ষী তলব, সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং উহার ব্যবহার। তো প্রথমে আমরা চলে আসি 160 ধারা। দেখেন, তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষী তলব। ভাই, একটা মামলা যিনি তদন্ত করে তাকে বলে তদন্তকারী কর্মকর্তা। এটারে ইংরেজিতে বলে ইনভেস্টিগেটিং অফিসার। ইনভেস্টিগেশন অফিসার না, কি বলবো? ইনভেস্টিগেটিং অফিসার। আর সংক্ষেপে বলে আয়ু। আয়ু কথাই বেশি প্রচলিত। কি আয়ো? আর আয়ো এর পূর্ণরূপ হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার। তো তাহলে যিনি তদন্ত করে, এটা কোন মামলার তদন্ত? জিয়ার মামলার তদন্ত। জিয়ার মামলার তদন্ত যে তদন্তকারী কর্মকর্তা করে, তিনি ওই ঘটনা সম্পর্কে যারা জানে, ধরেন গোপালগঞ্জে পৌর পার্কে একটা অনাকাঙ্ক্ষিত দেখা গেল যে মারামারি সংঘটিত হয়েছে দুই পক্ষের মধ্যে, তাহলে ওই রিলেটেড মামলা হইলে, জিয়ার মামলা হইলে একজন তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্ত করবে। তো তদন্ত করার স্বার্থে উনি যদি মনে হয় যে এই ঘটনা সম্পর্কে অমুক 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 জানে, তত্ত্বের মিষ্টির দোকানের ওই লোকটা জানে, তার এখানে দেখা স্বাভাবিক। বা ফুলের দোকান আগে ছিল, বা ওই ওই জায়গায় অন্যান্য অনেক দোকান আছে, কাশফুলের রেস্টুরেন্টের যারা আছে তাদের এই বিষয়ে জানা স্বাভাবিক। তাহলে যারা এই ঘটনা সম্পর্কে জানে তাদের জবানবন্দি গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তলব করবে, সমন দিবে 160 ধারায়, যে আপনারা অমুক জায়গায় এসে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যান, বা ঘটনা সম্পর্কে যা যা জানেন এইগুলা আমাকে বলে যান। এই যে যে তলব করবে, এই তলবটা আছে কত ধারায়? 160 ধারায়। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 160 ধারায় তদন্তকারী পুলিশ ঘটনার সাথে গোল দিবেন পরিচিত যে কোনো ব্যক্তিকে। কাকে? পরিচিত যে কোনো ব্যক্তিকে গোল দিবেন, লিখিতভাবে তলব করতে পারে। কিভাবে? লিখিতভাবে। তো পরীক্ষায় যদি আসে যে 160 ধারায় তলব করবে কাকে? ঘটনা সম্পর্কে যারা কি পরিচিত। কিভাবে তলব করবে? লিখিতভাবে। এই ধারায় যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা হয় সে হাজির হতে বাধ্য, কিন্তু পুলিশ তাকে হাজির হতে বাধ্য করতে বল প্রয়োগ করতে পারবে না। পুলিশ যারে সমন দিল সে হাজির হতে বাধ্য, বাট তারে টেনে হিঁচড়ে জোরপূর্বক আনা যাবে না। যদি কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার নিকট হাজির হতে ব্যর্থ হয় তাহলে সে দণ্ডবিধির গোল দিবেন 174 ধারায় দণ্ডিত হতে পারে, যা 1 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, বা জরিমানা সহ, বা 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। দেখছেন? তাহলে যদি কেউ 160 ধারায় সে সমন পাবার পরেও সে হাজিরা দেয় নাই, সে হাজির হয় নাই, তাহলে সে দণ্ডিত হবে দণ্ডবিধির কত ধারায়? একটু আগে বললাম এই 174 ধারার মামলা ওই তদন্তকারী কর্মকর্তাকেই করতে হবে। একটু আগে বললাম না 95 ধারায়, 195 ধারায় সরকারি কর্মকর্তার দায়িত্ব সংক্রান্ত মামলা ওই সরকারি কর্মকর্তাকেই করতে হবে। তাহলে 160 থেকে আমরা কি কি মনে রাখবো? ঘটনা সম্পর্কে পরিচিত ব্যক্তিকে তলব লিখিতভাবে কত ধারায়? 160 ধারায়। হাজির হতে বাধ্য, বাধ্য, তবে তার জোরপূর্বক হাজির করা যাবে না। যদি হাজির না হয় দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 174। চলে আসি 161। তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। তো যারে তলব করলো লিখিত আকারে সে হাজির হওয়ার পরে তার জবানবন্দি নিবে 161 ধারায়। এই জবানবন্দিটা সে দিবে মৌখিক ভাবে, আর পুলিশ অফিসার এটা কি লিখিত। লেখার পরে শুধুমাত্র পুলিশ অফিসারই সিগনেচার করবে। এই জায়গায় যিনি জবানবন্দি দিল তিনি সিগনেচার করবেন না। বুঝেন কিনা? তাহলে 160 ধারায় যিনি আসলেন তার জবানবন্দি নিবে কত ধারায়? 161 ধারায়। এই যে পড়ি, দেখেন,
ফৌজদারি কার্যবিধির 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলার ঘটনার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের সাথে পরিচিত ব্যক্তির গোল দিবেন মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে। কি জবানবন্দি? মৌখিক জবানবন্দি। তার নিকট জিজ্ঞাসিত মামলা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য থাকবে, কিন্তু যে প্রশ্নের উত্তর উক্ত সাক্ষীকে ফৌজদারি অভিযোগে দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যেতে পারে। আন্ডারলাইন করেন, যে প্রশ্নের জবাব উক্ত সাক্ষীকে ফৌজদারি অভিযোগে দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যেতে পারে সেই সকল প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নয়। এই কথাটার অর্থ হলো সাক্ষীরে যা যা জিজ্ঞেস করছে সাক্ষী তাই তাই বলতেছে, কিন্তু যে প্রশ্নের উত্তর দিলে সাক্ষী নিজেই অপরাধে ফেঁসে যেতে পারে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। বুঝছেন? তারপরে দেখেন, কিন্তু তদন্ত চলাকালে পুলিশ বা কোনো কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক, আন্ডারলাইন করবেন, সাক্ষীকে প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি দিবে না। ধারা 163। সাক্ষীরে কোনো প্রকার প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি দিবে না। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 163 ধারায়। তাহলে আমরা ঝটপট 3টা ধারা পড়ে ফেললাম। সাক্ষীরে তলব করবে 160, এসে জবানবন্দি দিবে 161, আর সাক্ষীরে ভয় ভীতি প্রলোভন দেওয়া যাবে না 163। বুঝছেন? এখন আমরা 161 ধারার বিবৃতি কিভাবে রেকর্ড করে, কে রেকর্ড করে, কে সিগনেচার করে, এই জিনিসগুলো একটু দেখব। তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি লিখিতভাবে রেকর্ড করা। 161 ধারা অনুযায়ী পুলিশ সাক্ষীর জবানবন্দি বা বক্তব্য লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে বা সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা উক্ত বিবৃতিতে স্বাক্ষর করবে। দেখছেন, যে রেকর্ড করছে সে স্বাক্ষর করবে, বুঝতে পারছেন? কিন্তু উক্ত লিখিত বক্তব্যের বিবৃতি প্রদানকারী সাক্ষী স্বাক্ষর করবে, মানে যে যে জবানবন্দিটা দিল সে কিন্তু সিগনেচার করবে না। কে সিগনেচার করবে? যে লিখতেছে। বোঝা গেছে? অনেক ক্ষেত্রে আপনারা কনফিউজড হন। এই যে লিজন রে প্রশ্ন করি, দেখি পারেন কিনা। লিজন, এই 161 ধারায় যারে প্রশ্ন করা হয়, মানে যার জবানবন্দি নেওয়া হবে, সে কি আসামির জবানবন্দি 161 ধারায় নিতে পারে কিনা? লিজন সাহেব, 161 ধারায় পুলিশ কার জবানবন্দি নেয়? এই হলো আমার কথা। সাক্ষী, আসামি, বাদী, কার? আসামির পারে কিনা? স্যার সাক্ষী। আসামির পারে না। মনে রাখবেন, ঘটনা সম্পর্কে যারা জানে তারা। এখন যদি বলেন তার অপরাধীও তো ঘটনা সম্পর্কে, সে তো অপরাধ করেছে, তার তো ভালো জানার কথা না। সে যে পারবে না তার উত্তর উপরে দিতে, যে যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই দণ্ডের দিকে ফেসে যেতে পারে, বাজেপ্তির দিকে নিজেই জড়িয়ে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। তার মানে 161 ধারায় আসামির জবানবন্দি নেওয়া হয় না। তারপরে দেখেন, 162 এক ধারায় বলা হয়েছে, তদন্তের সময় কোনো ব্যক্তি কোনো পুলিশ অফিসারের নিকট কোনো বিবৃতি দিলে তা যদি লিখিতভাবে লিপিবদ্ধকৃত হয় তাহলে বিবৃতিদাতা উহাতে স্বাক্ষর করবে না। এই কথাটা বলছে 162 ধারায়। মানে ওই বিবৃতিতে যে দিছে সে স্বাক্ষর করবে না, বা যে রেকর্ড করছে সে স্বাক্ষর করবে। এতটুকু মনে রাখেন। আমরা চলে আসি 162 ধারা, পুলিশ কর্তৃক লিখিতভাবে লিপিবদ্ধকৃত বক্তব্যের ব্যবহার। মানে 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, এই ব্যাখ্যাটা দিয়েছে 162 ধারায়। কত ধারা? 162 ধারা। 161 ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না তা 162 ধারায় বলা হয়েছে। 161 ধারায় যে সাক্ষীর বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে, উক্ত সাক্ষীকে প্রসিকিউশন অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে, আমি এখানে একটু ব্যাখ্যা দিয়ে যাই তারপরে আপনাদের পড়াই। সেটা হলো ভাই, এই 161 ধারার বিবৃতি আসামি পক্ষ ব্যবহার করতে পারে জেরার সময়, আর রাষ্ট্রপক্ষ ব্যবহার করতে পারে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে পুনঃজবানবন্দির সময়। কিভাবে? আমরা সাক্ষ্য আইনের 145 ধারায় পড়ছিলাম যে ধরেন মাহবুব সাহেব 161 ধারায় বলছে যে হত্যা করছে, তার গায়ে লাল টি শার্ট ছিল, উদাহরণ দিছিলাম। মাহবুব সাহেব তো সাক্ষী হিসেবে বললো লাল টি শার্ট পরছে আসামি। এই মাহবুব সাহেব ওই মামলার যখন বিচার শুরু হবে, বিচারের দিন তাকে সাক্ষী হিসেবে আদালতে কাঠগড়ায় দাঁড়ায় সাক্ষ্য প্রদান করতে হবে।
তাহলে তার জবানবন্দি নিছে। এখন আসামি পক্ষের আইনজীবী মাহবুব সাহেবরে জিজ্ঞেস করছে যে মাহবুব সাহেব, যিনি হত্যা করছেন তার গায়ে কি ছিল? তা উনি বললো যে তার গায়ে শার্ট ছিল, নীল রঙের শার্ট ছিল। তাহলে মাহবুব সাহেব 161-এ কি বলছে? লাল রঙের টি শার্ট। আর ওই সময় জেরায় এসে বলে ফেলছে কি? নীল রঙের শার্ট। তখন আসামি পক্ষের আইনজীবী বলতে পারে যে মাহবুব সাহেব, এই যে 161-এর বিবৃতি, আপনি পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করতেন, মানে আগে যে কথা বলতেন এখন কথার সাথে মিল নাই, তার মানে আপনি বিশ্বাসের অযোগ্য। তাহলে আসামি পক্ষের আইনজীবী এই 161 ধারা বিবৃতি ব্যবহার করতেছে কখন? জেরায়। সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। বুঝছেন? পূর্বের বক্তব্যের পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য, মানে আগের বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের মিল নাই, এটা প্রমাণের জন্য ব্যবহার করবে জেরার সময় আসামি পক্ষের আইনজীবী কত ধারায়? 145 ধারায়। বুঝছেন? এখন যদি মনে করেন তাহলে বাদী পক্ষ এটা ব্যবহার করবে কখন? বাদী পক্ষ এটার প্রথম ব্যবহার করে যে যখন ওই যে আপনি যখন আর্গুমেন্টে যাবেন, আর্গুমেন্টের সময় যায় বলবে ইয়োর অনার, আমরা নিরঙ্কুশ ভাবে মামলা প্রমাণ করছি, এই এজাহারে আছে এই কথা, PW1 PW2 এই কথা বলছে, 164 আসামি এই কথা বলছে, আর আমার সাক্ষীরা 161-এ যে কথা বলছে আদালতে সাক্ষ্য দিতে এসেও সেই কথা বলছে। এলো এক। আর একটা, বাদী পক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী এই 161-এর বিবৃতি ব্যাখ্যার জন্য পুনঃজবানবন্দির সময় ব্যবহার করতে পারে। ওই যে জেরার সময় তো মাহবুব সাহেব মুখ ফুসকে বলে ফেলছে যে উনি তো নীল রঙের শার্ট পরছে, তখন আর বাদী পক্ষের আইনজীবী বলছে যে ইয়োর অনার, আমি মাহবুব সাহেবের, ওনার তো মাথা গরম হয়ে যায়, ওনার বক্তব্য ঠিক আছে, একটু ব্যাখ্যা করার জন্য ওনার পুনঃজবানবন্দি নিতে চাই। তখন মাহবুব সাহেব বলতেছে যে লাল রঙের টি শার্ট পরছিল কিন্তু উপরে নীল রঙের শার্ট পরা ছিল। তাহলে 161-এর বিবৃতি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করে পুনঃজবানবন্দির সময়, আর আসামি পক্ষ ব্যবহার করে কখন? জেরার সময়। এবং 161-এর বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, এই কথাটাই বলছে 162 ধারায়। এই যে দেখেন, এই কথাগুলোই এখানে বলা আছে। তো এখানের এই যে 2 নাম্বার পয়েন্টটা দেখেন, পুরাতন বইয়ের সাথে একটু মিলবে না, সমস্যা নাই। এই 2 নাম্বার পয়েন্টটা দেখেন, এমন বিবৃতির কোনো অংশ যথাযথভাবে প্রমাণিত হলে অভিযুক্ত সাক্ষ্য আইনের, এই যে দেখেন 145 ধারায় উল্লিখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে উক্ত সাক্ষীর বিরোধিতা করতে পারে। পাইছেন? 161 ধারায় সাক্ষী যে বক্তব্য দিয়েছে, উক্ত সাক্ষী বিচার আদালতে যে সাক্ষ্য দিচ্ছে, তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্য হতে ভিন্ন হয় বা এই যে আন্ডারলাইন করেন পরস্পর বিরোধী হয়, কন্ট্রাডিক্টরি হয়, তাহলে অভিযুক্ত পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্বের বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে পারে। বুঝছেন? তো অভিযুক্ত, এই যে দেখেন 3 নাম্বার, অভিযুক্ত উক্ত বিবৃতির কোনো অংশ 145 ধারায় জেরায় ব্যবহার করলে জেরার সাক্ষী কর্তৃক প্রদত্ত কোনো বিষয় ব্যাখ্যা করার উদ্দেশ্যে প্রসিকিউশন উক্ত সাক্ষীর পুনঃজবানবন্দি গ্রহণ করতে পারে। এই যে একটু আগে যে কথা বললাম। তো এই জায়গায় আর পড়বো না, এই যে যা বললাম এতটুকুই। ইলাস্ট্রেশন 2 এর আগে যদিও 161 ধারা একটা কথা আছে, পাইছেন? মাঝামাঝি, যদিও 161 ধারায় পুলিশ মামলা তদন্তের সময়, পাইছেন কিনা? যদিও 161 ধারায়, ওই যে একটু মোটা করে লেখা, যদিও 161 ধারায় পুলিশ মামলা তদন্তের সময় সাক্ষীর যে জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করে তা তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে নিম্নলিখিত ক্ষেত্রে এমন বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে। এই জায়গায় আরেকটা কথা, 161 ধারার বিবৃতি বলছে বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না, ওই 162 ধারায় বলছে 161 ধারার বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন আসে যে অনুসন্ধান বা বিচারে যদি ব্যবহার করা না যায় তাহলে 161 ধারা বিবৃতি রেকর্ড করে লাভ কি? লাভ হলো ওই যে জেরার পরস্পর বিরোধিতা প্রমাণ করা যায়। আর 2টা ক্ষেত্রে অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে, সেই 2টা ক্ষেত্র হলো কি দেখেন, একটা হলো দেখেন যদি সেটি মৃত্যুকালীন ঘোষণা হয়, ধারা সাক্ষ্য আইনে ধারা 32-এর 1, আর উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় উদ্ঘাটন করলে, যে আলামত উদ্ধার করলে, এটা হলো কত ধারা? 27 ধারা। কোন সাক্ষী মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ বলে গেছে, তাহলে এটা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে ব্যবহার করা যাবে বিচারে বা অনুসন্ধানে। অথবা
তার বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ যদি কোনো আলামত উদ্ধার করে, যতটুকু আলামত উদ্ধার করলো এটাও অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যায়। তাহলে 162 ধারার আমরা কি কি মনে রাখবো? দেখেন, 161 ধারার বিবৃতিতে কে স্বাক্ষর করবে এটা বলছে 162 ধারায়। 161 ধারার বিবৃতি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না এটাও বলছে 162 ধারায়। 161 ধারার বিবৃতির পরস্পর বিরোধিতা আসামি পক্ষ জেরায় প্রমাণ করতে পারে এটাও বলছে 162 ধারায়। আর 161 ধারা বিবৃতি রাষ্ট্রপক্ষ পুনঃ জবানবন্দির সময় ব্যবহার করতে পারে এটাও বলছে 162 ধারায়। আর জেরার মানে বিচারে বা অনুসন্ধানে 161 ধারা বিবৃতি দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক হলো মৃত্যুকালীন ঘোষণা, আর একটা হলো যদি কোনো আলামত উদ্ধার করা হয়। এই হলো কথা। তো এখানে আর পড়বো না, সরাসরি চলে আসেন বিগত বছরের প্রশ্ন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে? 161। 2 নম্বর প্রশ্নটা যদি দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 ধারা 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারে কে? অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা নাকি? তারপরে 3 এগুলো পড়বেন, সেলফ প্র্যাকটিসের 1, 4, 5, 6, 7, 8, 11 এগুলো গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। তো তাহলে এখানে একটা বিষয় যদি দেখেন, 160 ধারায় ঘটনা সম্পর্কে যারা জানে তাদের তলব 160, তাদের জবানবন্দি রেকর্ড 161। 161 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে কখন যাবে না? 162। সাক্ষীরে ভয় ভীতি প্রলোভন দেখানো যাবে না 163। বুঝছেন? এখন আমরা চলে আসি 164 ধারা 164, দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করা, রেকর্ডিং কনফেশনাল স্টেটমেন্ট। মাহবুব সাহেব, দোষ স্বীকার কাকে বলে? নিজের দোষ নিজে স্বীকার করে। কিরকম একটা উদাহরণ দেন। ব্যক্তি একটা অপরাধ করছে, তখন সে বললো যে হ্যাঁ আমি এই অপরাধ করছি। কার কাছে বলবে? আদালতে। আদালতে। আর স্বীকৃতি কাকে বলে? যদি হচ্ছে স্যার, যেটা দোষ স্বীকার না যেটা ওই যে নাকি? দোষ স্বীকারের আহ, নির্মল, হ্যাঁ, স্বীকৃতি বা অ্যাডমিশন কাকে বলে বলেন? স্যার স্বীকৃতি হচ্ছে কোনো একটা বিষয়ে আমি যখন ম্যাজিস্ট্রেটের কাছে মানে বলবো, প্রথমত হচ্ছে ওটা হচ্ছে স্বীকৃতি, মানে আসামি যে যার নিজে তো স্বীকার করে, হুম প্রথমত ওটা হচ্ছে ওদের স্বীকৃতি। হুম। পরবর্তীতে ওটা যখন ম্যাজিস্ট্রেট রেকর্ড করে ওটা হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি। দেখেন আমি একটু সংক্ষেপে বলি, সেটা হলো যে আমরা সাক্ষ্য আইনে 17 ধারায় পড়ছিলাম যে যদি কোনো ব্যক্তি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো মৌখিক, দালিলিক বা ডিজিটাল রেকর্ড আকারে কোনো বিবৃতি দেয় সেটারে বলে স্বীকৃতি, অ্যাডমিশন। অর্থাৎ মামলার বিষয়বস্তু সম্পর্কে জানে এরকম কেউ কোনো কথা বললেই সেটারে বলে স্বীকৃতি। নির্মল রাস্তায় দেখছে যে অমুক অমুক মারামারি করছে, নির্মল যদি বলে যে অমুক অমুক মারামারি করছে, এটা হলো স্বীকৃতি। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, একজন ব্যক্তি হত্যা করে বলল যে আমি হত্যা করছি, তাহলে প্রথমত এটাও স্বীকৃতি, কারণ নিজের দোষ নিজে স্বীকার হতো বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। কিন্তু নিজের দোষ নিজে স্বীকার করলে স্বীকৃতি, পরবর্তীতে সেটা হয়ে যাবে কি স্বীকারোক্তি। বুঝতে পারছেন? তাহলে এই স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারি মামলাই করা যায়, কারণ অপরাধ তো ফৌজদারি মামলাই হয়। তাহলে স্বীকারোক্তি হচ্ছে 3 প্রকার ভাই, সাক্ষ্য আইনে পড়েছিলাম। যদি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করে তাহলে সেটাকে বলে জুডিশিয়াল কনফেশন বা বিচারিক দোষ স্বীকার। ম্যাজিস্ট্রেট ছাড়া যদি অন্য কারো কাছে দোষ স্বীকার করে, পুলিশ হতে পারে, ডাক্তার হতে পারে, প্রেমিকা হইতে পারে, বউ হইতে পারে, স্ত্রী হইতে পারে, স্বামী হইতে পারে, অন্য কারো কাছে দোষ স্বীকার করলে সেটাকে বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বা বিচার বহির্ভূত দোষ স্বীকার। আর একবার আপনি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করেছিলেন, এরপরে ওইটা আবার প্রত্যাহার চাইতেন, প্রত্যাহার চাইতেছেন যে ওনার
আমি যে প্রথমবার যে দোষ স্বীকার করছি, আমার ভয় ভীতি হুমকি দিয়ে আমার দোষ স্বীকার রেকর্ড করা। এই যে যে আপনি প্রত্যাহার চাইতেছেন, এটারে বলে রেট্রাক্টেড কনফেশন। সো এটা আমাদের পড়ার বিষয়বস্তু না। আমরা যেটা পড়বো যে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার ফৌজদারি কার্যবিধি কত ধারায় করে, কখন করে, আর কিভাবে এটা লিপিবদ্ধ করা হয়। এখন একটা কথা শুনে নেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করে মামলা তদন্ত পর্যায়ে। কখন? তদন্ত পর্যায়ে। কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট, চার্জ গঠনের আগে। চার্জ গঠনের আগে। আর এই দোষ স্বীকারটা কোন পদ্ধতিতে রেকর্ড করবে, কোন পদ্ধতিতে, কে কে স্বাক্ষর করবে, কোন ভাষায়, এটা আছে 364 ধারায়। কত ধারা? 364। তাহলে দোষ স্বীকার রেকর্ড করতেছে 164 ধারায়। আর কোন ধারার বিধান অনুযায়ী? 364 ধারার বিধান অনুযায়ী। দুইটা জিনিস কিন্তু। আমি ওই যে আমরা প্রথম দিন পড়ছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেয় রাষ্ট্রপতি 115 অনুচ্ছেদে, 133 অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে, মনে আছে কিনা? একইভাবে দোষ স্বীকার রেকর্ড করে 164 ধারায়, কিন্তু কোন বিধানাবলী অনুসরণ করে? 364। 364। তো আমরা একটু পড়ি, দেখেন। তো 164 ধারায় আর একটা কথা বলি, তারপরে শুরু করি। 164 ধারায় যে শুধু কনফেশন রেকর্ড করে তা না, স্টেটমেন্টও রেকর্ড করে। মানে ম্যাজিস্ট্রেট যেমন, পুলিশ যেমন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে কত ধারায়? 161। ম্যাজিস্ট্রেটও তেমন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারে, এটাও 164। বুঝছেন? 164 ধারায় শুধু যে আসামির দোষ স্বীকারই রেকর্ড করতে পারে তা না। আপনারা নারী ও শিশু নির্যাতন মামলায় বলেন না 22 ধারার জবানবন্দি, তো 22 ধারার জবানবন্দি কি আসামি দেয়? 22 ধারার জবানবন্দি কে দেয়? ভিকটিম দেয়। তাহলে ভিকটিম মামলার একজন সাক্ষী। তাহলে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সাক্ষীর বক্তব্য রেকর্ড করতে পারে। তো 164 ধারায় যে শুধু যে কনফেশন রেকর্ড করে তা না, 164 ধারায় ম্যাজিস্ট্রেট সাক্ষীর বক্তব্য রেকর্ড করতে পারে। সাক্ষীর বক্তব্য রেকর্ড করলে সেটা বলে স্টেটমেন্ট, আর আসামির বক্তব্য রেকর্ড করলে সেটা বলে কনফেশন। বুঝতে পারছেন? এই যে দেখেন, বিবৃতি এবং দোষ স্বীকারোক্তি রেকর্ড করার ক্ষমতা 164। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ যে কোনো বিবৃতি, স্টেটমেন্ট বা দোষ স্বীকারোক্তি, কনফেশন লিপিবদ্ধ করতে পারে। এই যে দেখছেন, বিবৃতি, স্টেটমেন্ট বা কি দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে। বিবৃতির উদাহরণ কিন্তু আমি দিছি। বিবৃতি মানে কি? ওই যে সাক্ষীর বক্তব্য দিলে সেটা কি? বিবৃতি। আর আসামি কিছু বললে সেটা কি? দোষ স্বীকার। দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিকে অবশ্যই বুঝিয়ে দিবেন যে তিনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়। ম্যাজিস্ট্রেট বলে দিবে যে বাবাজি আপনি স্বীকার করতে বাধ্য নন। তিনি যদি স্বীকারোক্তি করে তাহলে উহা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। যদি আপনি দোষ স্বীকার করেন তাহলে কিন্তু এটা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। এখন দেখেন যে সকল ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তি রেকর্ড করতে পারে। প্রথমে দেখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি দোষ স্বীকার রেকর্ড করতে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে। আর সরকার কর্তৃক বিশেষভাবে প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পারে? পারে না। তাহলে দোষ স্বীকার রেকর্ড কে কে করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা এটা গুরুত্বপূর্ণ। বুঝছেন? তারপরে দেখেন, যখন বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, কোন পর্যায়ে করবে? ফৌজদারি কার্যবিধি 164 ধারায় ম্যাজিস্ট্রেট যে কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, আন্ডারলাইন করবেন, তদন্তের যে কোনো পর্যায়ে। মামলার কোন পর্যায়ে? তদন্তের পর্যায়ে। তদন্তের পর কিন্তু অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে। তদন্তের পর কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল বিচার শুরুর পূর্বে, মানে চার্জ গঠনের আগে। বুঝতে পারছেন? অর্থাৎ চার্জ গঠন হয়ে গেলে 164 ধারা জবানবন্দি রেকর্ড করা যাবে না। এখন এখানে একটা জেনে রাখা ভালো, যদি আমরা দেখি, দেখেন জেনে রাখা ভালো যে ফৌজদারি কার্যবিধি 364 ধারা উল্লেখিত পদ্ধতিতে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত হতে পারে। তাহলে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ হবে বা স্বাক্ষর করবে, এই কথাগুলো কোথায় বলা আছে? 364 ধারায়। লিপিবদ্ধ বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি গোল দেবেন অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তাহলে 164-এ স্বাক্ষর করবে আসামি, যে দোষ স্বীকার করলো সে, আর ম্যাজিস্ট্রেট অথবা
জজ। বুঝছেন? তারপরে দেখেন লিপিবদ্ধকৃত এমন বিবৃতি বা দোষ স্বীকারোক্তি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলাটি অনুসন্ধান বা বিচার করা হবে তার নিকট প্রেরণ করতে হবে। মানে দোষ স্বীকার তো রেকর্ড করলো এক ম্যাজিস্ট্রেট, করার পরে উনি ওই মামলাটা যে আদালতে বিচারযোগ্য হবে তার কাছে ওইটা পাঠায় দিবে। মামলা বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, আন্ডারলাইন করবেন, মামলা বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক উপরে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারে। অর্থাৎ মামলা বিচার করার এখতিয়ার থাকাটা প্রয়োজনীয় না। বুঝছেন? এখানে একটা কথা লেখেন যে দোষ স্বীকারের ভাষা, ব্র্যাকেটে লেখেন 364 ধারা। দোষ স্বীকারের ভাষা, দোষ স্বীকারের ভাষা ব্র্যাকেটে লেখেন 364 ধারা। লেখেন অভিযুক্তের ভাষা, অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। তাহলে দোষ স্বীকারের ভাষা হবে হয় অভিযুক্তের ভাষা মানে কি আসামির ভাষা, বা আদালতের ভাষা, বা কি ইংরেজি ভাষা। এই দোষ স্বীকারের ভাষা বা 164 এর ভাষা কি হবে, কোন ভাষায় রেকর্ড করবে, এটা বলা হয়েছে কত ধারায়? 364 ধারায়। বুঝছেন? আর স্বাক্ষর করবে কে কে? আসামি আর ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আর এখানে একটা কথা একটু লিখে রাখেন, সেটা একটু লেখেন যে 364 ধারার বিধান, 364 ধারার বিধান 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 364 ধারার বিধান 164 ধারার ক্ষেত্রে তো প্রযোজ্যই, আরো কার ক্ষেত্রে প্রযোজ্য? 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। 342 আমরা সামনে পড়বো, পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড। আদালত সাক্ষীরে পরীক্ষা করে, কোর্টে বলেন যে 342 এর জন্য আছে। 342 হলো আদালত সাক্ষীরে যে কোনো প্রশ্ন করতে পারে, করার পরে বলে তুমি কি সাফাই সাক্ষী দিবা কিনা। সাফাই সাক্ষী দিতে চাইলে তার আবার আবেদন করতে হবে 340 ধারায়, সামনে পড়বানি। তাহলে 342 ধারায় আসামি যদি, আদালত আসামির প্রশ্ন করবে, আসামি যদি কোনো প্রশ্নের উত্তর দেয় সেইটা ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে আর ওই আসামিও স্বাক্ষর করবে। বুঝতে পারছেন? এই কথাটা বলছে কত ধারায়? 364 ধারায়। তাহলে 364 ধারা শুধু 164 ধারার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং 342 ধারার ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝছেন? এখন আমরা বিগত বছরের প্রশ্নে দেখি, দেখেন ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কি 164 রেকর্ড করতে পারে? পারে না। সেলফ প্র্যাকটিসের 2, 6, 7 দুইটাই দেখান। ভালোবাসে 6 রে বেশি। আচ্ছা আসেন 9 নাম্বার, এটা একটু ভুল আছে, ঠিক করে নেন। আসামির জবানবন্দি কোন ভাষায় লিপিবদ্ধ হবে? আহ, যে ভাষায় গৃহীত হয়েছে আদালতের ভাষা, আদালতের ভাষার পাশে লেখেন বা ইংরেজি ভাষা, তাইলে উত্তর ঠিক থাকে। আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, তাইলে উত্তর ক এবং খ ঠিক থাকে। লিখছেন? নিচে লেখেন ধারা 165 এবং 166। ধারা 165 এবং 166। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোন স্থান তল্লাশি, এটা লেখেন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোন স্থান তল্লাশি।
এখন আমার দিনেশ নাই, দিনেশ থাকলে বলতো কি স্যার 165-তে কি আছে আর 166-তে কি আছে। ঠিক আছে, তো 165-তে আসলো নিজের এখতিয়ারভুক্ত এলাকায় তল্লাশি, মানে গোপালগঞ্জের মামলা গোপালগঞ্জে তল্লাশি করতে, এটা হলো 165। আর যখন সে তার এখতিয়ারের বাইরে গেছে, ধর নড়াইলে তল্লাশি করবে, মামলা গোপালগঞ্জে, তল্লাশি করতেছে কোথায়, নড়াইলে, সেই ক্ষেত্রে বিধিবিধান আছে 166। এইটুক জানলেই এনাফ, বা এইটুক না জানলেও সমস্যা নাই, তল্লাশি করবে 165 আর 166। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীকাল আসেন, আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে, সকাল 10টায় পড়া, 10টায়।